হঠাৎ করেই সমন্বয়কদের ফাঁসির দড়ির ভয় মনে লাগলো কেন? সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একদিন আগেই এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন, তাদের দিকে ফাঁসির দড়ি ধেয়ে আসছে। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না সরকার। এটা প্রেস ব্রিফিং এ বাংলাদেশের মুখপাত্র তৌফিক হাসান এটি বলেছে। এটা তো বটেই, এটা খুবই বিব্রতকর। একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে। মূল যে শক্তিটা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল, তাদের দাবি আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার এই সরকারের উপদেষ্টারা। সেনাপ্রধানের প্রস্তুত থাকার আহ্বান, চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ এবং ভারতে সর্বদলীয় বৈঠক। আবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওর কিছু অংশ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং ভিডিওর কিছু অংশ দেখে আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে ইঙ্গিত করছে। তাই আমি বলবো, যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এ নিয়ে আমি আর বেশি কথা বলবো না, তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর আলোচনা আমরা ধারাবাহিকভাবে দেখে আসি। আবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে তেল হাইম সামরিক ঘাঁটিতে চালানো হয় এই হামলা। একই দিন ইসরায়েলের উত্তরাঞ্চলে আরও একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। স্রাগা নামের ওই ঘাঁটিটির অবস্থান একই শহরে। ঘাঁটি দুটি লক্ষ্য করে ছোড়া হয় একগুচ্ছ রকেট, তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে জানা যায়নি কোনো তথ্য। হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই সড়ক প্রতিবাদ জানিয়ে আসছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টাপাল্টি হামলায় যা পুরোদস্ত সংঘাতে রূপ নেয় গেল 23 সেপ্টেম্বর। হঠাৎ করেই সমন্বয়কদের ফাঁসির দড়ির ভয় মনে লাগলো কেন? সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একদিন আগেই এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন, তাদের দিকে ফাঁসির দড়ি ধেয়ে আসছে এবং রাজনীতিবিদরা আপোষ করছে। ফাঁসির দড়ির ভয়ই সমন্বয়করা পাচ্ছে কেন? কি এমন ঘটলো, কি এমন ঘটনা ঘটলো যে তাদের ফাঁসির দড়ির ভয় এখন ধরে গেল? তাহলে কি এমন অবস্থা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, যে কারণে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছে? বাস্তবতাটা আসলে কোনটা? কি ঘটলো আসলে, কি ঘটছে, কি ঘটতে পারে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন, রাজনীতিবিদরা আপোষ করছে আর আমাদের দিকে ফাঁসির দড়ি ধেয়ে আসছে। এই যে ফাঁসির দড়ি ধেয়ে আসছে সমন্বয়কদের উপরে, এই দড়ি ধেয়ে আসছে কেন? এটা একটা বড় প্রসঙ্গ। তাহলে তারা কি কোথাও কি ভয় পেয়ে গেল যে এই অবস্থার দ্রুত পরিবর্তন হয়ে যাবে, এই সরকার টিকতে পারবে না, আওয়ামী লীগ সরকার আবার আসবে, মাঝখান থেকে ভারত এবং ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকা রাখছেন সেই ভূমিকাগুলোতে তারা কি আতঙ্কিত হয়ে গেলেন? বাস্তবতাটা আসলে কি? বাস্তবতা কয়েকটা বাস্তবতা তুলে ধরলেই বাস্তবতাটা খুব বোধহয় পরিষ্কার হয়ে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, সমাবেশ করেছে। সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম গিয়েছেন, লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে, তাকে ভুয়া ধুয়ো দেওয়া হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, এরকম স্লোগান দেওয়া হয়েছে। পরে অবশ্য কিসের কারণে জানি না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা এই মিছিল করেছিল, স্লোগান দিয়েছিল, তারা আবার একটা বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে যে এই সব শালারা বলতে তারা নাহিদ ইসলাম কিংবা সমন্বয়কদের কিংবা সরকার, এই সরকারকে বোঝাননি, পতিত সরকারকে বুঝিয়েছেন। তো পতিত সরকারকে বোঝালে নাহিদ ইসলামের সামনে সব শালারা বাটপার, কাউকে মানি না, আমরা সবাইকে চিনি, আমরা কারো কথা শুনতে চাই না, এরকম কথা তারা বলবে কেন? তার মানে ডালমে কুস কালা হ্যাঁ, কোথাও না কোথাও কিছু একটা ঘটছে। গতকালকে থেকেই আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা রাস্তায় নেমেছেন এবং তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ানোর জন্য হাসনাত আব্দুল্লাহ এহেনও কোনো চেষ্টা নাই, যা করেননি। তিনি বারবার বলেছেন যে আগামীকালকে উপদেষ্টারা আপনাদের সঙ্গে বসবে, দুপুরে আপনাদের সঙ্গে বসবে, আপনারা চলে যান, আপনাদের সমস্ত দাবি দেওয়া মানা হবে, কিন্তু কেউই যায়নি। অবশেষে গভীর রাতে, মধ্যরাতে 5 উপদেষ্টা কিন্তু এই স্পটে আসতে বাধ্য হয়েছেন। সেখানে আসিফ নজরুল এসে ক্ষমা চেয়েছেন, সকলের কাছে ক্ষমা চেয়েছেন। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে কিছু সমন্বয়করা দেদারসে রাজার হালে চলছেন, কিন্তু যারা
আহত হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনের সঙ্গে লড়ছে, তাদের দেখার কেউ নেই, তাদের চিকিৎসা হচ্ছে না, তাদের চিকিৎসা করার কেউ নেই, যে তাদেরকে হাসপাতালে যে খাবার দেওয়া হচ্ছে সেটা কুকুর বিড়ালের খাবারের মান সম্পন্নও না, এমন অভিযোগটা উঠেছে। এবং ওই অভিযোগের ভিত্তিতে গভীর রাতে মধ্যরাতে সমন্বয়করা গিয়েছেন, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা গিয়েছেন। তারা যখন গিয়েছেন তখন কোনো রকমে তাদেরকে বুঝিয়ে আজকে মিটিংয়ের কথা বলেছে, এবং আজকে দুপুরে যখন মিটিং হয়েছে সেই মিটিংয়েও অনেক আওয়াজ হয়েছে। সেখানে সার্জিস আলমকে বলতে শোনা গেছে যে নিজেদের পরিবারের মধ্যে যদি কোনো গণ্ডগোল হয়, কোনো ফ্যাসাদ হয়, তাহলে পারিবারিকভাবেই সেটা মিটিয়ে নেওয়া উচিত। আমাদের এই গণ্ডগোল ফ্যাসাদের জন্য আওয়ামী লীগ যেন কোনো সুবিধা না পায়, আমাদের শত্রুরা যেন সুবিধা না পায়, আমাদের শত্রুরা যেন বগল বাজাতে না পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। তার মানে এখানেও একটা বড় ব্যাপার যে তাদের নিজেদের মধ্যেই কোনো ঝামেলা তৈরি হয়েছে, যে ঝামেলার দৃষ্টান্তগুলো একটার পরে একটা আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে, বিএনপিকে তারা পাত্তা দিতে চাচ্ছে না। বিএনপিকে যখন পাত্তা দিতে চাচ্ছে না, বিএনপি তখন বারবার নির্বাচনের রোড ম্যাপের কথা বলছে। বিএনপির কারণেই মূলত রাষ্ট্রপতিকে সরাতে পারেনি, এটাও বিএনপির প্রতি তাদের ক্ষোভ। বিএনপি সম্পর্কে এর আগে অনেক আজেবাজে কথা বললেও এখন একটু রয়ে শোয়ে দেখে শুনে কথা বলতে দেখা যাচ্ছে তাদেরকে, কারণ বাস্তবতা তারা বুঝে গেছে। বিএনপিকে যদি পাশ কাটাতে চাই তাহলে তারা তলাবিহীন ঝুড়ি হয়ে যাবে, এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে। সেই প্রেক্ষিতেই হয়তোবা তারা বিএনপিকে এখন গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে বিএনপিও বিভিন্ন সূত্র বলছে, বিএনপির একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মিটিং করেছেন। মিটিংয়ের উদ্দেশ্যই হচ্ছে ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে কী ভাবছে না ভাবছে, আগামীর রাজনীতি কেমন হবে, বিএনপিকে ভারত সাপোর্ট দেবে কেন, এরকম নানা ইস্যু থাকতে পারে। শেখ হাসিনা ইস্যু ওর মধ্যে থাকতে পারে। কী ইস্যু আছে, কী ইস্যুতে তারা আলোচনা করছে আমাদের তো জানার কথা নয়। কিন্তু সব কিছু মিলিয়ে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছেন কেন? তারা যে এই অসাধারণ একটা আন্দোলন করলেন, কোটা মেধাবীদের কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন, সরকার পতন হলো, নতুন সরকার গঠন হলো, সব কিছু ঠিকঠাকই তো থাকার কথা। মাঝখান থেকে দ্রব্যমূল্য সহ সরকারের অনেক ব্যর্থতার কারণেই কি তারা মনে করছেন যে এই সরকার ব্যর্থ হতে চলেছে, তাই ভয়টা কাজ করছে? আবার সমন্বয়কদেরও অনেকের লাগাম ছাড়া কথার কারণেই অনেক সমালোচনা হচ্ছে চতুর্দিকে, সেগুলোও কি একটা ভয়ের কারণ? আদতে ফাঁসির দড়িটা তাদের গলায় কে পরাবে? এমন পরিস্থিতি কি বাংলাদেশে আবার তৈরি হবে যে আওয়ামী লীগ আবার খুব দ্রুত ফিরে আসবে, ক্ষমতা দখল করবে এবং সমন্বয়কদের ধরে ধরে ফাঁসি দেবে? এরকম অবস্থা কি তৈরি হবে? এরকম অবস্থা তৈরি হওয়ার বাস্তবতা কি রয়েছে? যদি না থাকে তাহলে সমন্বয়করা ভয় পাচ্ছে কিসের ভয়? সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনাদের কাছেও প্রশ্ন, সমন্বয়কদের আসলে ফাঁসির দড়ির ভয় কেন? ভয়টা কোথা থেকে এলো? লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স। একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে। মূল যে শক্তিটা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল, যাদেরকে 24-এর মুক্তিযোদ্ধা বলা হয়, তো সেই মুক্তিযোদ্ধারা দীর্ঘ একটা সময়, প্রায় 3 মাস, কারো চোখ হারিয়েছেন, কারো হাত, কারো পা, কারো বা পেটের এফুর বুলেটে ছিদ্র হয়ে গেছে, পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। তাদের দাবি, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার এই সরকারের উপদেষ্টারা। অনেকেই দামি দামি গাড়িতে ঘুরছেন, সম্মান পাচ্ছেন, অর্জন পাচ্ছেন, কিন্তু আমরা, যাদের রক্তের উপর তোমরা বসে এই মার্সিডিজ বেঞ্জ চড়ছো, আমরা কি পাচ্ছি? গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা যে পঙ্গু হাসপাতালের সামনে আহত শিক্ষার্থীদের যেই প্রটেস্ট ছিল গভীর রাতে, সেখান থেকে একটা মিটিং হওয়ার কথা ছিল আজকে সচিবালয়ের এই মিটিংয়ে যারা ভিডিও ফুটেজগুলো দেখেছেন, সার্জিস ছিল, হাসনাত ছিল, নাহিদ ছিল, আসিফ ছিল, মাহফুজ আলম ছিল, আরও উপদেষ্টারাও ছিলেন সেখানে বেশ কয়েকজন। কিন্তু আহত শিক্ষার্থীদের যে ভাষা, যে বক্তব্য, সেখানে শোষণ এবং বঞ্চনার কথাটা উঠে এসেছে। এর পাশাপাশি আহত এই কি বলে 24-এর মুক্তিযোদ্ধা যারা দাবি করেন, তাদের মধ্য থেকে একজনকে উপদেষ্টা নিয়োগের এবার চাপ এসেছে। এখন এইটা কখন ঘটছে? যখন আজকে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আপনার যে কনফারেন্স অফ প্যারিস 29 শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা গতকালকে, আর এরই মাঝখানে দেশে চলছে এই অবস্থা। এর আগে 3 জন যে উপদেষ্টা নিয়োগ, একজন তো আগেই ছিলেন মুস্তফা সরওয়ার ফারুকি, ইভেন আকিজ গ্রুপের যিনি কর্ণধার একজন আছেন শেখ বশির। তো ফারুকি বরাবরই মোটামুটি একটা কি বলা হচ্ছে, কৌশলী ভূমিকা পালন করেছেন। আর সেই কৌশলী ভূমিকায় হুট করে আইসা 4টে স্ট্যাটাস দিয়া একজন উপদেষ্টা যদি হওয়া যায়, তাহলে হিরো আলমের দোষ কি, এমনটা অনেকে দাবি করছেন। আর ফারুকির উপদেষ্টা হওয়ার পরেই বেসিক্যালি নানান অঙ্গনে এটার প্রটেস্ট, প্রতিবাদ চলছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড মাহফুজ, তিনি বলছেন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে খুব শীঘ্রই তারা তাদের যোগ্যতা, দক্ষতা প্রমাণ করবে, মানে তাদেরকে এই পদ থেকে অপসারণ করা হবে না। যদি রাস্তায় প্রটেস্ট করে, সেটা আইনশৃঙ্খলা বাহিনী হয়তো ব্যালেন্স করবে। তো প্রধান উপদেষ্টা দেশে আসার পরপরই এই বিষয়গুলোকে তিনি যখন ফেস করছেন, কোথাও না কোথাও এইভাবে যদি ধরেন কন্টিনিউ একটার পর একটা ঝামেলা, অন্তত যাদের টিমটা বা যাদের মূল যে টিমটা আছে
তাদের মধ্যে আবার দুইটা টিম দেখলাম, কেউ বলছে ভাই এরা তো আমাদের সাথে ছিল না, এরা কই থেকে আসছে, একটা গ্রুপ হাত মিলাই ফেলছে, আরেকটা গ্রুপ বলছে আমরা হচ্ছি প্রকৃত 24-এর মুক্তিযোদ্ধা, সো আমাদের কথাগুলো মানতে হবে। উপদেষ্টা পদ নিয়ে এখানে একটা বক্তব্য চলে আসলো হুট করে। এরপরে আমরা দেখলাম যে 7টা দাবি তারা সরকারের কাছে রেখেছে। তো 7টা দাবি অবশ্যই তারা পাওনা, কারণ যারা এখন এই রাষ্ট্রের সর্বোচ্চ ফেসিলিটিস দিচ্ছে যাদের রক্তের উপরে, তারা এই ফেসিলিটিসগুলো অবশ্যই পাওনা। এখন এই যে একের পর এক দাবি, ইভেন ডক্টর ইউনূসের সাথে খুবই সাংঘর্ষিক একটা পয়েন্ট হবে কি, দেখেন মুক্তিযুদ্ধ যেটা দাবি করছেন 1971, 2024 দুইটা আলাদা প্ল্যাটফর্ম। তো এখানে যদি সবার মতামত নিয়ে ডক্টর ইউনূস কাজ করতে চায়, তিনি তো ভাই কাজ করতে পারবেন না, তার একটা জগা খিচুড়ি হয়ে যাবে রাষ্ট্রের এই সংস্কার প্রক্রিয়া। গুরুত্বপূর্ণ অংশটা থেকে আমি শুরু করছি। তাদের একটা দাবি হচ্ছে আগামীতে রাষ্ট্র সংস্কারে 24-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে। কেমনে? এখানে কি সবাই শিক্ষিত? এই রাষ্ট্রকে পরিচালনা করার মতন মেধা যোগ্যতা কি তাদের আছে?